দেখো বিনয়, মৃত্যু সংসারে ধ্রুব, যে জন্মায় তার মৃত্যু হবেই। মৃত্যুর বহু পথ, সে অনিবার্য। কেউ রোগে মরে, কেউ আঘাতে মরে, কেউ ইচ্ছে করে মরে, আত্মহত্যা করে। তবে রোগই হল মৃত্যুর সিংহদ্বারের পাকা সড়ক। রোগ মাত্রেই মৃত্যু স্পর্শ বহন করে। সব রোগে মানুষ মরে না, কিন্তু খানিকটা এগিয়ে দেয়। জীবন শক্তি ক্ষয় করে ঠেলে দেয় খানিকটা। চিকিৎসক চিকিৎসা করে, তার জ্ঞান মতো সে বাঁচবে বলে মনে হয়, তাকে সে মরবে বলে না। যে মরবে বলে মনে হয় তার ক্ষেত্রে কেউ আকারে ইঙ্গিতে জানায়, বলে বড় ডাক্তার আনুন। কেউ নিজের মত স্পষ্ট করে বলে দেয়। তারও ক্ষেত্র আছে। শশাঙ্কের বউ আমার মতে বাঁচবে, তাই বলেছি। বিনয়ের দোকানে বসে কথা বলছিলেন মশাই। আরও একদিন পর শশাঙ্কের স্ত্রীকে দেখে মশাই যা বলে এসেছেন তাই নিয়ে এখানে বেশ খানিকটা উত্তাপের সৃষ্টি হয়েছে। নবগ্রামের ডাক্তারেরা হরেন, চারুবাবু, প্রদ্যোৎ তিনজনেই ভ্রু কুঞ্চিত করেছেন। প্রদ্যোৎ বলেছে, হাত দেখে বলেছে যক্ষা নয়। কথাটা নিয়েই হইচই করেছে শশী ডাক্তার। সে বলে বেড়াচ্ছে, শতমারি ভবেদ বৈদ্য, সহস্রমারি চিকিৎসক। ২-৪ হাজার রোগী মেরে জীবনমশাই আবার মরা বাঁচাতে লেগেছে। রামহরে বেটাকে আমাশয় পেটের অসুখ থেকে বাঁচিয়ে এবার শশাঙ্কের বউকে যক্ষা থেকে বাঁচাবে, রানা পাঠককে বাঁচাবে। শশীর দোয়ার কি করেছে দাঁতু ঘোষাল। বিনয় বলল, সে বামুন হাসপাতাল থেকে কাল চলে এসেছে, শশীর সঙ্গে জুটেছে। শশী তাকে বলেছে, দে তো, জীবন দত্ত যদি যক্ষা ভালো করতে পারে তো আমি আর তোর বদ হজম সারাতে পারবো না? খুব পারবো। ক্যানাবিসিন্ডিকা খাইয়ে তোকে সারিয়ে দেবো। মশাই চকিত হয়ে উঠলেন। দাদু হাসপাতাল থেকে পালিয়েছে না ডাক্তার ছেড়ে দিয়েছে? জোর করে চলে এসেছে। হাসপাতালে ভূত ভূত গুজব শুনেছে। তার উপর পরশু রাত্রে পরাণীর বিবি মরেছে বিষ খেয়ে হাসপাতালের টেবিলের ওপর। দাদু কাল বন্ড লিখে দিয়ে এসেছে। মশাই আকস্মাৎ অন্যমনস্ক হয়ে গেলেন। বাইরের জানলা দিয়ে গাছের পল্লবের মাথায় আকাশের দিকে তাকিয়ে রইলেন। মনটা যেন খোলা পথে শূন্য লোকের অন্তহীনতার মধ্যে কিছু খুঁজে বেড়াতে লাগল। মুখে ফুটে উঠল ক্ষীণ রেখায় একটু হাসি। মশাই! ভারী গলায় ডাক দিয়ে ঘরে এসে ঢুকল রানা পাঠক। আমি একটু ভালো আছি মশাই। ২-৩ দিন থেকে জ্বর কম হয়ে গিয়েছে। কাল বোধ হয়ই নাই। সে এসে বেঞ্চে বসল। মেঝের ওপর নামিয়ে দিলে 5.5 একটা মাছ। মশাই রানার মুখের দিকে চেয়ে রইলেন। ওকে দেখতে লাগলেন রানার মুখে কোনো পরিবর্তনের ছাপ দেখা যায় কিনা। রানা বললে, হাসপাতালের ডাক্তার, হরেন ডাক্তার, চারুবাবু, ওদের আজ 2টো কথা বলে এলাম গো। মুখের দিকে দেখতে দেখতেই ভ্রু কুঞ্চিত করে বললেন, কি বলে এলি? রানা বললে, ওই ওদের অপারেটিভ না কোঅপারেটিভ ডাক্তারখানা হয়েছে, সেইখানে ওরা শশাঙ্কের বউয়ের রোগ নিয়ে, আমার রোগ নিয়ে আপনার নামে 5 কথা বলছিল। আমি দাঁড়িয়ে শুনছিলাম। শুনে আমিও 2 কথা বললাম। তা ওই নতুন ডাক্তার ফট করে বললে, তুমি বাঁচবে না বাপু, মশাই তোমাকে বাঁচাতে পারবে না। বাঁচতে চাও তো কোথাও কোনো যক্ষা হাসপাতালে গিয়ে ভর্তি হও। তা আমিও 2-4 কথা বললাম। কটু কথা বলেছ নাকি? তা 2-4টে শক্ত কথা বলেছি, কটু নয় এমন কিছু, বলেছি 2-4টে। কত বড় শক্ত রোগ আমার,
আরাম করেছেন তার কথা। সেই কাহারে রক্ত বমি করা যক্ষা ভালো করার কথা বলেছি। না না, সে কাহারের রোগটা যক্ষা ছিল না বাবা, রক্তপিত্ত হয়েছিল তার। তা চক্রধারী তো বলেছিল যক্ষা, চারুবাবুও বলেছিল। মানুষ মাত্রেরই ভুল হয় বাবা। এই তো শশাঙ্কের স্ত্রীও বলেছিল যক্ষা, আপনি বলেছেন যক্ষা নয়। হ্যাঁ, আমার বিচারে এটাও ওরা ভুল করেছেন। শশাঙ্কের স্ত্রী সেরে উঠবে, এক্স-রে করলে এক্ষুনি বুঝতে পারবেন। ভালো নারী দেখতে পারলেও ধরতে পারতেন। আসল হলো যকৃতের দোষ। বিধবা মেয়ে, শরীরকে বড় কষ্ট দেয়। অবেলায় খায়, উপবাস মাসে 3-4টে। লিভার খারাপ থেকেই কাশিটা হয়েছে, তার উপর পুরনো জ্বর, ওরা ধরতে পারেনি। আমার তো যক্ষা বটে, তা আমিও তো ভালো আছি। ভালো আছো? তাই তো মনে হচ্ছে। জ্বর আজ 2 দিন কমে গিয়েছে, সামান্য, খুব সামান্য। নিজেও তো নারী দেখতে জানি, ওদের ওই পাড়াকাটি আমার লাগে না। নিয়ম করে খাই দাই, ভালো লাগছে একটু। তাছাড়া সে সর্বনাশী তো খালাস দিয়েছে আমাকে। সেই মেয়েটি মরেছে? আশান্বিত হয়ে উঠেছে রানা। দেখুন হাতটা দেখুন। হাত দেখে, বুক দেখে মশাই বললেন, ওই ওষুধই খেয়ে যাও, ওই নিয়মই করে যাও বাবা, দেখো। কি দেখলেন বলুন? আমার কাছে আবার লুকোবেন না মশাই। আপনি তো রানাকে জানেন, মরণকে আমার ভয় নাই, মরতে স্বাদও নাই। মরব শুনলে কাঁদব না আমি, তবে যদি ভালো হই, আর কিছুকাল বাঁচি, তা কেন চাইব না? যক্ষা যখন হয়েছে তখন যাবার নোটিশ আমার হয়ে গিয়েছে, সে আমি জানি। এখন যদি 10 দিন মানে কিছুদিন জামিনে খালাস পাই, তো স্বাদ আহ্লাদটা মিটিয়ে নি, এই আর কি। ভগবানের নাম ভালো করে করি নাই, তাও করে নি, এই আর কি। আপনি নির্ভয়ে বলুন। বলবার সময় এখন হয়নি বাবা, তবে খারাপ হয় নাই, এইটুকু বলতে পারি। আরও 15 দিন পরে এসো বাবা। বাস বাস, তাই আসবো। এখন মাছটা রইল, ওটা আপনার জন্য এনেছিলাম। মাছ কেন আনলে রানা? আমার বাড়িতে খাবে কে? পেলাম পথে, নিয়ে এলাম আপনার জন্যে। ইচ্ছে হলো, জেলেরা নদীতে মাছ ধরছিল, নদী আমার একালা, জমা পাই। দাঁড়ালাম, দেখলাম বেশ মন 2-2.5 মাছ উঠল। এ মাছটা চমৎকার লাগলো, সঙ্গে সঙ্গে মনে পড়ল আপনাকে, নিয়ে এলাম। ঘরে খান, বিনয় টিনয়কে দিন, পাড়ায় দেন। আমাকে আশীর্বাদ করুন, বাঁচি মরি শিগগির শিগগির হয়ে যাক, যেন না ভুগি। চললাম তাহলে। বিচিত্র মানুষ রানা, ভয় নাই, কিন্তু রানা বাঁচবে না। বিনয় বললে, আজ রাত্রে তাহলে আপনার বাড়িতে খাওয়া দাওয়া, বাজার করে মাছ নিয়ে দিই গিন্নিমায়ের কাছে। মশাই হাসলেন, দে। বিনয় চলে গেল। ঘরে একা বসে নিজের নারী দেখছিলেন। আজকাল প্রায় দেখেন, মৃত্যুর পদধ্বনি যদি শুনতে পান। এখন ওই একটি কামনা তার মনে দিন দিন প্রবল হয়ে উঠেছে। তিনি তাকে সর্বেন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষ করবেন, সতর্ক হয়ে বসে থাকবেন। তার পদধ্বনি, তার রূপ, তার স্বর, তার স্পর্শ, তার স্বাদ তিনি প্রত্যক্ষ করবেন। রূপ থাকলে দেখবেন, স্বর থাকলে শুনবেন, স্পর্শ যদি থাকে তা তিনি অনুভব করবেন। পারলে বলে যাবেন, সে আদর্ব, সে মঞ্জুরি, সে কেমন, সে কে? একটি তরুণী মেয়ে এসে তার ঘরে ঢুকল। সবিস্ময়ে তিনি তার মুখের দিকে তাকিয়ে রইলেন। শান্ত দৃষ্টি, বড় বড় 2টি চোখ, প্রসন্ন মুখশ্রী, ফর্সা রং। 22-23 বছরের একটি মেয়ে,
সাদা ব্লাউজ, ফিতে পাড় সাদা শাড়ি, গলায় এক ছড়া সরু হার চিকচিক করছে। হাত দুখানি নিরাভরণ, বাঁ হাতে একটি কালো স্ট্র্যাপে বাঁধা ছোট্ট হাতঘড়ি। প্রসন্নতা মেয়েটির সর্বাঙ্গে। দেখে চোখ জুড়িয়ে গেল। মেয়েটি বললে, আমি এখানে নার্স হয়ে এসেছি, আপনার নাম শুনেছি। হাসপাতালের সামনে দিয়ে আসেন যান দেখি, বড় ইচ্ছে হয় কথা বলতে। আজ বাজারে এসেছিলাম, দেখলাম আপনি একা বসে আছেন। বসো মা, বসো। আলাপ করতে এলে দাঁড়িয়ে থাকলে চলবে কেন? আর আমার মতো বুড়ো মানুষকে তোমার সংকোচ কি? বসো। সেদিন রাত্রে হাসপাতালের দাওয়ায় তুমিই দাঁড়িয়েছিলে? আপনাকে দেখছিলাম। আমাকে? আপনার অনেক গল্প শুনেছিলাম আমি। কার কাছে? আমার মার কাছে। আমার মাকে আপনিই বাঁচিয়েছিলেন। আমি তখন খুব ছোট, আমার জন্ম এইখানেই, ওই আপনাদের গ্রামে। কে মা তুমি? আমি তো... বিস্ময়ের আর সীমা রইল না তার। কি করে চিনবেন? আমার মায়ের বাবা এখানে চাকরি করতে এসেছিলেন। সে আপনার মনে থাকবে কি করে? কত লোককে আপনি বাঁচিয়েছেন, আপনার কি মনে আছে? কিন্তু যারা বেঁচেছে তাদের মনে আছে। থাকে? হাসলেন মশাই। আমার তো রয়েছে, আমি প্রায় মরে গিয়েছিলাম, মা বলে। তাই তো আমি হাসপাতালে সকলের সঙ্গে তর্ক করি। ওরা বলে পাশ করা তো নন, কোয়াক্ত। মশাই হাসলেন। মেয়েটি বললে, আমি বলি না, তা উনি নন। আমার মায়ের কাছে শুনেছি আপনারা মশাই, মানে মহাশয়ের বংশ। বিস্ময়ের আর সীমা রইল না মশাইয়ের। তোমার মা কে ভাই? হেসে বললেন, ভাই বললাম, তুমি আমার ছেলের ছেলের বয়সী। কিছু মনে করো না। না, আপনি আমার দাদুই তো। আমার মা আপনাকে জ্যাঠামশাই বলতো। কে? কে তোমার মা? চুপ করে রইল মেয়েটি। একটু পরে বললে, একদিন আপনার বাড়ি যাব, সব বলবো। মেয়েটি হেঁট হয়ে টুপ করে পায়ে হাত দিয়ে প্রণাম করলে। মশাই ব্যস্ত হয়ে উঠলেন। আমাকে প্রণাম করছো? আমি কায়স্থ। তুমি ব্রাহ্মণ কি বৈদ্য নও তো? না। আর হলেই বা কি, আপনি মশাই। আর মশাই, শেষ হয়ে গিয়েছে মহাশয়ত্ব। কিন্তু আশ্চর্য, পৃথিবীতে এমন কৃতজ্ঞতাও আছে। কবে কোন কালে ওকে ওর স্মৃতির কালের সীমার বাইরে কোন অসুখ থেকে বাঁচিয়েছিলেন, তার জন্য ওর এত কৃতজ্ঞতা। আজ আমি যাই দাদু। সচেতন হয়ে উঠলেন মশাই। বললেন, তোমার পরিচয় তো ঠিক পেলাম না, কিন্তু তোমার নাম? সীতা। সীতা? লঘু পদক্ষেপে চলে গেল মেয়েটি। মহাশা কদ্রু এসে দাঁড়ালো। ভালো আছি মহাশা, আর থোড়া দাওয়াই। মাস কয়েক পর। মাস তখন চৈত্র, বেশ গরম পড়েছে। অপরাহ্ন বেলায় আরকনিকেতনের বারান্দায় সেতাবের সঙ্গে মশাই দাবায় বসেছিলেন। মশাই ক্রমাগত হাঁটছিলেন। বাঁ হাতে ডান হাতের কবজিটি ধরে বসে চাল ভাবছিলেন। হঠাৎ বললেন, না, মাপ ঠেকানো যাবে না, আমার হার। সেতাব বললে, তোমার হলো কি বলো দেখি। মশাই হাসলেন। খেলায় মন নেই একেবারে? কি হয়েছে আজকাল? কেবল নাড়ি দেখছিস? বাঁ হাতে ডান হাতের নাড়ি ধরে বসে থাকিস। হঠাৎ শঙ্কিত হয়ে সেতাব বললে, জীবন? মশাই হেসে বললে, না, কিছু না, তবে ভালো লাগে না রে আর, তাই দেখি, কিন্তু না, কিচ্ছু পাই না। সেতাব দীর্ঘ নিঃশ্বাস ফেলে উদাস হয়ে বসে রইল। দাবা সাজাতে ভালো লাগলো না। বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে এলো সীতা।
সেই নার্স মেয়েটি চায়ের বাটি হাতে এসে বাটি দুটি নামিয়ে দিয়ে বললে, চললাম দাদু, আজ সন্ধ্যে থেকেই ডিউটি। এসো। সস্নেহে পিঠে হাত দিয়ে মশাই বললেন, কাল কখন আসবে? সকালে স্নান করে ঘুমিয়ে নিয়ে তারপর আসব। চলো, বিনয়ের ওখানে যাবার পথে একবার কদ্রুকে দেখে যাব। মেয়েটি চলে গেল। শ্বেতাব ঘাড় নেড়ে উৎসাহ প্রকাশ করে বললে, হাসপাতালের ডাক্তার কদ্রু বেটাকে খুব বাঁচালে। নিশ্চয়ই, কেউ ভাবেনি এ অপারেশন করে ডাক্তার ওকে বাঁচাতে পারবে। চারুবাবু, হরেন এরাও ভাবেনি। চারুবাবু তো বলেছিলেন হাত পাকিয়ে নিচ্ছে বুড়োর ওপর ছুরি চালিয়ে, নিক। কদ্রু বেটাও মোলে খালাস। স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া এখানে অপারেশন হয়? হয় সবই, চাই সাহস আর আত্মবিশ্বাস। তা প্রদ্যোৎ ডাক্তারের আছে। স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া হয়েছিল কদ্রুর? প্রথমটায় পেটের দরদ বলে কদ্রু নিজেই ঘরে পড়েছিল। কিশোর খোঁজ পেয়ে তাকে জোর করে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। অপারেশন না করলেও কদ্রু মরত। প্রদ্যোৎ কারুর কথা শোনেনি, সে অপারেশন করেছে এবং কদ্রু বেঁচেছে। ধীরে ধীরে সেরে উঠছে সে। মশাই রোজ একবার করে দেখে যান কদ্রুকে। প্রদ্যোৎ সঙ্গে প্রায়ই দেখা হয়। সে হেসে নমস্কার করে বলে, আপনার কদ্রু ভালোই আছে। একদিন বলেছিল, ওর হাত দেখে ওকে একটু বলে যান তো ভালো আছে, নইলে ও বিশ্বাস করে না যে ও ভালো আছে। এমন রোগী পাওয়া ভাগ্যের কথা। শ্বেতাব আবার ছকে গুটি সাজাতে আরম্ভ করে বললে, তুই কিন্তু ওই মেয়েটাকে নিয়ে বাড়াবাড়ি করছিস জীবন। ওই সীতা মেয়েটির কথা বললে শ্বেতাব। ওই মেয়েটির সঙ্গে কয় মাসেই মশাইদের সম্পর্ক নিবিড় হয়ে উঠেছে। অর্থাৎ শুধু মশাইয়ের সঙ্গে নয়, মশাই গিন্নির সঙ্গেও। মশাই হাসলেন। বাড়াবাড়ির ওপরে কি মানুষের হাত আছে রে? দাদুকে দোষ দিতাম। লোভ লোভ লোভ, এও দেখছি মায়া। মায়া ছাড়বার উপায় নাই। ছাড়ব ভাবতে গেলে অন্তর ছটপট করে, আরও নিবিড় পাকে জড়িয়ে পড়ে। মশাই উদাস দৃষ্টি তুলে আকাশের নীলের দিকে তাকিয়ে রইলেন। শ্বেতাব স্তব্ধ হয়ে বসে রইলেন। এতটা মাখামাখি শ্বেতাবেরও একটু কটু ঠেকে। সেই সূত্র থেকে এ যেন শত সহস্র লক্ষ পাকে জড়িয়ে পড়ল জীবন। জীবন যদি যুবা হতো, এমনকি প্রৌঢ়ও হতো, এবং জীবন যদি জীবন মশাই না হতো, তবে লোকে তার দুর্নাম রটাত। তবু লোকে প্রশ্ন করে, এত মাখামাখি কিসের বলতে পারো? শ্বেতাবকে প্রশ্ন করে। জীবন মশাইকে রক্ষা করবার জন্যই বলে, এটাও বোঝো না বাবু, ছেলে পুলে নাতি নাতনি সব যখন ছাড়লে তখন ওটা এসে পড়ল। ওরাও জড়িয়ে ধরলে আর কি, লোকে তবুও ছাড়ে না। বলে, নার্স টার্সদের জাতপাত তো সব গোলমেলে ব্যাপার। শ্বেতাব বলে, সে বাবু আগেকার কালে ছিল, সেটা তো কম কথা নয়। নিত্যই মেয়েটি একবার করে আসে, আতর বউকে বই পড়ে শোনায়, আতর বউয়ের দুঃখের কাহিনী শোনে। এই সব জেনেও শ্বেতাবের মনে সন্দেহ হয় যে মেয়েটি অত্যন্ত সুচতুরা। সে এই বৃদ্ধ দম্পতির জীবনের শূন্যতার সুযোগ নিয়ে তাদের দহন করেছে। টাকা পয়সাও নেয় এরাও, অন্তত জীবন দেয়। শেষ বয়সে জীবনের ভাগ্যটা যেন ফিরে গেল। জীবনের নামডাক আবার অনেকটা ফিরে এসেছে। রামহরি লেটকে বাঁচিয়ে সূত্রপাত হয়েছিল, তারপরই এই শশাঙ্কের বউয়ের রোগে জীবনের চিকিৎসা দেখে লোকে অবাক হয়ে গিয়েছে। ডাক্তারেরা বলেছিল যক্ষা, জীবন বলেছিল যক্ষা নয়। অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। মাস দেড়েকের মধ্যেই সম্পূর্ণ রোগমুক্ত হয়েছে শশাঙ্কের স্ত্রীর। সে কি পরিশ্রম
আর সে কি নিষ্ঠা বৃদ্ধ জীবন মশাইয়ের। নিজের হাতে ওষুধ তৈরি করেছেন। নিয়মিত একদিন অন্তর ভোরবেলা উঠে 2 মাইল পথ হেঁটে গিয়ে জীর্ণ ঘরখানির সামনে দাঁড়িয়ে ডাকতেন, মা। মরিবষ্টমী ঠিক উপস্থিত থাকত। হাসি মুখে বলতো, আসুন বাবা। মা উঠেছেন? মা আপনার সেই ভোরে উঠে বসে আছেন। জব সারা হয়ে গেল? সাদা থান পরা শীর্ণ ক্লান্ত দৃষ্টি গৌরাঙ্গী মেয়েটি হেসে মাথায় একটু কাপড় টেনে দিয়ে অভ্যর্থনা করে বলতো, কেন কষ্ট করে এলেন বাবা? ওষুধ পাঠিয়ে দিলেই হতো। আমি ভালো আছি বাবা। ভালো তো থাকবেই মা, রোগ তোমার জট পাকিয়েছে, কিন্তু কঠিন তো নয়। তার উপর তোমার সহ্য গুণ, সেই জোরে শরীরের চেয়ে মন বেশি ভালো আছে। হাতটা যে দেখতে হবে, সেই জন্যে এলাম। লজ্জিত হতো মেয়েটি। মধ্যে মধ্যে বলতো, আমাকে বাঁচাবার জন্য এত কষ্ট কেন করছেন? আমি লজ্জা পাই। আমার জীবন যাবার নয়, আমি গেলে কষ্ট ভোগ করবে কে? মশাই উত্তর দিয়েছিলেন, সুখ দুঃখের সংসার মা, যত সুখ তত দুঃখ, এই সইতেই জন্ম মা। হেসে সে বলেছিল, তাই বটে বাবা, যত তেতো তত মিষ্টি। না পারা যায় গিলতে, না পারা যায় ওগড়াতে। ঠিক বলেছ মা। আমাকে দেখো, তবু মা সংসারে মৃত্যু কামনা করতে নেই। আবার মরণকে ভয় করে পেছন ফিরে সংসারে আঁকড়ে ধরে কাঁদতেও নেই। দুটোই পাপ। সেই পাপের ভয়েই তো বাবা, নইলে। মশাই একদিন বলেছিলেন, পাপ তোমার নেই মা, কিন্তু অন্যায় কিছু আছে। রাগ করো না আমার ওপর। চমকে উঠেছিল মেয়েটি। কি অন্যায় বাবা? মা, আত্মা, যাকে নিয়ে মানুষের এত, তিনি হলেন দেহাশ্রয়ী। দেহ নইলে তিনি নিরাশ্রয়, নিরালম্ব। তার আর কিছু থাকে না। সেই দেহকে একটু অযত্ন করো তুমি। যে মন্দিরে দেবতা থাকেন, সে মন্দিরের অযত্ন হলে দেবতা থাকবেন কি করে? দেহকে পীড়া দিয়ে তাকে অকালে চলে যেতে বাধ্য করলে সেও যে এক ধরনের আত্মহত্যা হয়। শরীরের একটু যত্ন নিতে হবে। শশাঙ্কের স্ত্রী সে কথা পালন করেছে। কোনো কোনো দিন সকালে যেতে না পারলে বৃদ্ধ মশাই দুপুরের রোদ মাথায় করেই গিয়েছেন। শশাঙ্কের স্ত্রী সেরে উঠেছে, ভাইপোর ঘরে আবার ফিরে গিয়েছে। ফিরিয়ে নিয়ে যাবার আগে ভাইপোটি পিসিকে শহরে নিয়ে গিয়ে এক্সরে করিয়ে নিঃসন্দেহ হয়ে তবেই নিয়েছে। এক্সরেতে জীবন মশাইয়ের কথাই সত্য হয়েছে। আজও মধ্যে মধ্যে মরিবষ্টমী ভিক্ষার ঝুলি কাঁধে ভিক্ষার পথে এসে জয় গোবিন্দ বলে তার কাছে দাঁড়ায়। ঝুলির ভেতর থেকে বের করে দেয় কিছু মিষ্টান্ন। অভয়া মা কালী মায়ের প্রসাদ পাঠিয়েছেন বাবা। আরও সত্য হয়েছে জীবন মশাইয়ের কথা। দাঁতু ঘোষাল মরেছে। হাসপাতাল থেকে ভূতের ভয়ের জন্য দাঁতু জোর করেই চলে এসেছিল, জুটেছিল শশীর সঙ্গে। কদিন পরেই বিপিনের শ্রাদ্ধ হল সমারোহের সঙ্গে। সে সঙ্গে দাঁতু খেয়ে এলো। সে খাওয়া বিস্ময়কর। তারপরই সে পড়ল। শেষ চিকিৎসা তার জীবন মশাই করেছেন। সে অন্য কাউকে ডাকেওনি, মশাইকেই ডেকেছিল। শশী এসেছিল ডাকতে। মশাইয়ের দুটি হাত ধরে কেঁদেছিল। মশাই বলেছিলেন, আমি কি করব দাঁতু? কেই বা কি করবে? হাসপাতাল থেকে তুই শ্রাদ্ধের খাওয়ার লোভে পালিয়ে এলি? দাঁতু অস্বীকার করে বলেছিল, গুরুর দিব্যি, না, ঈশ্বরের দিব্যি করে বলছি, ভূতের ভয়ে হাসপাতালের ডাক্তারের বাড়িতে পর্যন্ত। দাদু! তিরস্কারের স্বরে মশাই বলে উঠেছিলেন, দাঁতু! দাঁতু চুপ হয়ে গিয়েছিল এক মুহূর্তে। মশাই বলেছিলেন, সে তুই
ডাক্তারের রান্নাঘরের জানলার পাশে দাঁড়িয়ে সে তুই ভূত সেজে মাংস চেয়েছিলি। আমি জানি দোষ তোর নয়। এ লোভ তোর রিপু হয়ে দাঁড়িয়েছে, তুই ছাড়তে পারবি নে। তোর ইতিহাস আমি জানি, তাই এত জোর করে বলেছিলাম। দাঁতু, এতেই তোকে যেতে হবে। হাসপাতালের ডাক্তার জানে না তোর ইতিহাস, হয়তো আমার মতো বিশ্বাসও করে না, তাই বলেছিল তোকে বাঁচাবে। দাঁতু ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল। মশাই বলেছিলেন, ভয় কি? মরবে তো সবাই একদিন, আমিও মরব। মানুষ জন্মায়, সে কি হবে? তার কত সুখ কত দুঃখ কেউ বলতে পারে না। সবই তার অনিশ্চিত। নিশ্চিত কেবল একটি কথা, সে মরবে একদিন। আর বয়স তো কম হলো না। সাহস কর, ভগবানের নাম নে। মরণকে যত ভয় করবি তত কাঁদতে হবে। ভয় করিস নে, দেখবি মরণের তোর সত্যিকারের সুখ। এ ভাঙা জরা দেহ, এ দিয়ে কি করবি? পাল্টে ফেল, পাল্টে ফেল। দাঁতু অনেকক্ষণ কেঁদে তারপর বলেছিল, এবার আমাকে বাঁচাও, আর লোভের খাওয়া খাবো না আমি। দেখো। মশাই হেসেছিলেন, বলেছিলেন, চেষ্টা আমি করব, তবে বলাই ভালো রে দাঁতু, দেহে আর তোর কিছু নাই। নাড়িতে বলছে। ছি ছি ছি, ছি ছি ছি। মশাইয়ের কথার মাঝখানেই দাঁতু চিৎকার করে উঠেছিল। মৃত্যুর সময়েও মশাই উপস্থিত ছিলেন। প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত জ্ঞান ছিল দাঁতুর, শুধুই কেঁদেছিল। চোখ দিয়ে অনর্গল ধারে জল পড়েছিল। মশাই একবার জিজ্ঞাসা করেছিলেন, কি হচ্ছে তোর? ঘাড় নেড়ে দাঁতু ক্ষীণ কণ্ঠে বলেছিল, জানি না, ভয় লাগছে। সেই বহুকালের, সেই আদিকালের, সেই পুরনো কথা। মহাভয়, মহাভয়, মহা অন্ধকার, মহাশূন্য। নিঃশ্বাস নেবার বায়ু নেই, দাঁড়াবার স্থান নেই, কিছু নাই, কেউ নাই, আমি নাই। ক্ষণিকের জন্য মশাইকেও যেন তার ছোঁয়াচ লেগেছিল। গভীর স্বরে তিনি ডেকে উঠেছিলেন, পরমানন্দ মাধব হে। শ্বেতাবু ছিল মশাইয়ের সঙ্গে। দাঁতু তারও পাঠশালার সহপাঠী। দেখতে গিয়েছিল। শ্বেতাব মশাইয়ের হাতখানা চেপে ধরেছিল। সেই অবধি জীবনের সময় ভালো চলছে, উপার্জনও বেড়েছে। শ্বেতাবের ধারণা, এই সীতা মেয়েটি এই সব দেখে শুনেই এমন করে আঁকড়ে ধরেছে মশাইকে। আলোকলতার মতো আকাশপথে এলে বুড়ো শালের মাথায় পড়ে তাকে ছেয়ে ফেলেছে, তার রস শোষণ করছে। এর কারণেই শ্বেতাব সন্তুষ্ট নয়। সে বলে, আজও বলে, তবুও বলবো জীবন, বাড়াবাড়ি লোকের চোখে ঠেকছে। কোথাকার কোন বংশের কি ধরনের মেয়ে তার ঠিক নাই, আর তোর হলো মশাইয়ের বংশ। হেসে মশাই বললেন, মশাইয়ের বংশের অবস্থাটাও ওই মেয়েটির মতোই শ্বেতাব। কি তফাৎ আছে বল? আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ থেমে গেলেন। কথা বন্ধ করে মশাই যেন উৎকর্ণ হয়ে উঠলেন। কে কাঁদছে নয়? শ্বেতাব কাঁদছে? হ্যাঁ। কার অসুখ ছিল? হ্যাঁ, কাঁদছেই তো। মশাই উঠলেন, বললেন, ছক তোল শ্বেতাব, একবার দেখি। বৃদ্ধ শ্বেতাব এসব বিষয়ে নিরাসক্তির কোটায় পৌঁছেছেন। তিনি আর একবার বললেন, কার কি হলো? বলেই হুঁকোটা তুলে নিলেন। বোধ হয় মতি কর্মকারীর বাড়িতে কারোর কিছু হয়েছে। ওর মায়ের সেই ব্যাপার থেকে ওরাই শুধু আমাকে ডাকে না, কথায় কথায় হাসপাতালে ছোটে দেখি। অন্য কারো বাড়িতে অসুখ থাকলে অবশ্যই তিনি জানতেন। মশাইয়ের তার জন্য ক্ষোভ নাই, মতির ওপর রাগ করেন না। তিনি জানেন, তার চেয়ে কেউ ভালো জানে না যে তারা যে তাকে ডাকে না, আসে না, সেটা অবিশ্বাসের জন্য নয়,
তাকে ডাকে না লজ্জায়। মতির মা তার নিদান ব্যর্থ করে বেঁচেছে, সেই লজ্জায় তাকে ডাকতে পারে না। মতি পর্যন্ত তার সামনে আসে না, আড়াল দিয়ে হাঁটে। কিন্তু হলো কি? মশাই তাড়াতাড়ি জুতো পরে বেরিয়ে পড়লেন। খানিকটা গিয়ে থমকে দাঁড়ালেন। মতির মাই কি তবে গেল? না, কান্না মতির বাড়িতেই বটে, কিন্তু সকলের কণ্ঠস্বরকে ছাপিয়ে উঠছে মতির মায়ের কণ্ঠস্বর। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হলো রে! তোমাকে আমি ছাড়ব না রে। তুমি আমার নাতিকে বাঁচিয়ে দিয়ে যাও, নইলে কেন তুমি আমাকে বাঁচালে রে? মশাই দ্রুত হেঁটে গিয়ে মতির বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। এই মুহূর্তেই হাসপাতালের ডাক্তার বাড়ি থেকে বেরিয়ে এলেন। মশাইয়ের সঙ্গে তার চোখাচোখি হয়ে গেল। পেছনে পেছনে বাড়ি থেকে পাগলিনীর মতো বেরিয়ে এলো মতির মা। খুঁড়িয়ে চলেও ছুটে এসে সে হাসপাতালের ডাক্তারের সামনে দাঁড়ালো। না না না, তুমি বাঁচিয়ে দিয়ে যাও, বাঁচিয়ে দিয়ে যাও। পায়ের ওপর আছড়ে পড়ল সে। হাসপাতালের ডাক্তার দাঁড়াতে বাধ্য হলেন। বললেন, ছাড়ো ছাড়ো, পথ ছাড়ো। চিৎকার করে উঠল মতির মা, তবে আমাকেও মেরে দিয়ে যাও, বিষ দাও, মরণের ওষুধ দাও। জীবন মশাই গম্ভীর স্বরে বললেন, মতির মা। মতির মা তার মুখের দিকে চেয়ে নতুন করে বিলাপ করবার চেষ্টা করলে, কিন্তু জীবন মশাই সেই গম্ভীর কণ্ঠেই বললেন, ওঠো, চুপ করো, সবেতেই একটা সীমা আছে। কিন্তু হলো কি? কার অসুখ করেছিল? চিৎকার করেই মতির মা কি বলতে গেল। মশাই বললেন, এমন করে নয় মতির মা, এমন করে নয়, ধৈর্য ধরো, ধৈর্য ধরে বলো। এবার হাসপাতালের ডাক্তার বললেন, মতির বড় ছেলেটি মারা গেল। আহ, ছি ছি ছি। মশাই বলে উঠলেন, 12-13 বছরের চেয়ে পাথরে গড়া ছেলের মতো শক্ত ছিল। কি হয়েছিল? বোধ হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, মাত্র 2 দিন জ্বর, হঠাৎ হার্ট ফেল করলে। ডাক্তার বলছিলেন, কিন্তু তাকে বাধা দিয়ে আবার মতির মা চিৎকার করে আর্তনাদ করে উঠল, অসুরের কারি সেই ছেলে আমার। বুক চাপড়াতে লাগলো, মাথা ঢুকতে লাগলো। ওরে, তুমি আমাকে কেন বাঁচালে রে, কেন বাঁচালে রে? হাসপাতালের ডাক্তার বিব্রত হয়ে উঠলেন। ওদিকে তার সাইকেল পাংচার হয়ে গেছে, চারপাশে লোক জমেছে। মৃদু গুঞ্জনে তারা বলছে, কিরকম রোগ তাকতেই পারে নাই নাকি? জীবন মশাই ডাকলেন, মতি। মতি 2 হাতে মাথা ধরে বসেছিল। এবার সে হাউমাউ করে কেঁদে উঠল। ডাক্তার জ্যাঠা, আপনাকে দেখালে হয়তো আমার। জীবন মশাই বাধা দিয়ে বললেন, না, আমাকে দেখালেই বাঁচত কে বললে? সংসারী ডাক্তার বৈদ্যেতে রোগ সারাতে পারে, মৃত্যু রোগ সারাতে পারে না বাবা। মতির মা আবার চিৎকার করে উঠল, আমি কি করব গো? আমাকে বলে দাও, কি করবে? সহ্য করবে? সংসারে যখন বহু সংসার হয় তখন মুক্তি দিতে হয়, নয় সইতে হয়। সংসারে মৃত্যু অবিরাম, বিরাম নাই। মৃত্যুর কাছে বালক বৃদ্ধ নাই। কি করবে? সইতে হবে। আমাকে বাঁচালে কেন গো? আমাকে বাঁচালে কেন? এই শোক তোর কপালে ছিল বলে। তাছাড়া তুমি বাঁচতে চেয়েছিলে মতির মা। কে একজন বলে উঠলে, এ তো চিরকালের নিয়ম গো। সংসারে প্রবীণ মানুষ মৃত্যুশয্যা পেতে যদি উঠে বসে, তবে সে শয্যাতে আর কাউকে শুতে হবে, মাশুল দিতে হবে। নীরবে জীবন মশাই অগ্রসর হলেন, তার সঙ্গে হাসপাতালের ডাক্তার। হঠাৎ তিনি বললেন, এখানে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া তো এখন নাই। আমি সন্দেহ করিনি, আমাকে বলেওনি। আজ বললে, কয়েকদিন আগে মামার বাড়ি গিয়েছিল, সেখান থেকে এনেছে। জীবন ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন,
রোগীর রোগ বর্ণনায় ভুল, চিকিৎসকের ভ্রান্তি, ওষুধ অপ্রাপ্তি এসব মৃত্যু রোগের উপসর্গ না হোক হেতু। নইলে চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে আয়ুর্বেদ পঞ্চম বেদ, বিজ্ঞান বেদ এ তো মিথ্যে নয়। মিথ্যা এমনি করেই হয়, মৃত্যু আসে। অবশ্য একালে রোগ পরীক্ষার উন্নতি আরও হবে। তখনকার কথা বলতে পারি না, তবে এইটুকু বলতে পারি ভ্রান্তি মানুষের হবেই। একটু চুপ করে থেকে প্রদ্যোৎ বললে, নাড়ি দেখে আপনি বুঝতে পারতেন মলিগন্যান্ট ম্যালেরিয়া? এক্ষেত্রে হয়তো পারতাম না, পারলেও বাঁচাতে পারতাম না। ওটা ঠিক কথা নয়, লক্ষ লক্ষ মানুষ অচিকিৎসায় অকালে মরছে। হ্যাঁ, তা মরছে। এরপর দুজনেই নীরবে পথ হাঁটতে লাগলেন। মশাই ভাবছিলেন ডাক্তারের কথাই। মরে অকালে, অচিকিৎসায় অনেক লোক মরে, এ স্বীকার আজ করতেই হবে। হঠাৎ হাসপাতালের ডাক্তার নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, কিন্তু মতির মাকে আজ আপনি যে কথাগুলি বললেন সে আমার বড় ভালো লাগলো। ঠিক কথা মশাই, জীবনে যখন সময় আসে তখন মুক্তি দিতে হয়। আমার শাশুড়ির দিদিমাই আছেন, তিনকুলে সব গিয়েছে, কেবল তিনি আছেন। আমি গেলেই তিনি বলেন, তুমি তো ডাক্তার, আমার কান আর চোখ দুটো সরিয়ে দাও তো। এই মতির মা, আপনি ওকে যা বলেছিলেন অপারেশন না হলে তাই হতো, মরতো বুড়ি। কিন্তু আপনি ওকে গঙ্গা তীরে যেতে বলায় ওর সে কি কান্না তখন, আমার পায়ে ধরে বলে আপনি বাঁচান, এ রোগে আমি মরতে পারবো না, এ অপঘাত মৃত্যু। এতে মরে আমি শান্তি পাবো না, আমার গতি হবে না। ওটা ছলনা ডাক্তারবাবু। মানুষ যেখানে অতি মায়ায় অতি মোহে বদ্ধ হয়, মৃত্যু ভয়ে কাতর হয়, তখন নানা ছুতোয় বলে, আমি এই জন্যই বাঁচতে চাই, বাঁচাও আমাকে। মৃত্যু ভয় যে মানুষের একটা বড় লজ্জা, তাই ঢাকে। ঠিক বলেছেন। এমনি কথায় আমাকে বলেছিল মতির মা, বলেছিল, আর স্বাদ আমার একটি আছে, বড় নাতির বউ দেখতে স্বাদ আছে। মশাই একটু হাসলেন। মতির মা আবারও অসুখ করলে নতুন স্বাদের কথা বলে বাঁচবে, কিন্তু ছেলেটার যাওয়া বড় মর্মান্তিক। বড় সবল স্বাস্থ্য ছিল ছেলেটার, একজন বলশালী লোক হতো, স্কুলে পড়ত, বাপের কামার সালে বাপকে সাহায্য করত, হাতুড়ি পিটত। ওকে দেখলেই মনে পড়ত মঙ্গল কাব্যের বালক কালকেতুকে। অকাল মৃত্যুর চেয়ে মর্মান্তিক আর কিছু নাই। একে রোধ করাই এ সংসারে সবচেয়ে বড় কল্যাণ, সবচেয়ে সুখের। মৃত্যু এইখানেই মৃত্যু, বৃদ্ধ বয়সে সে অমৃত। হাসপাতালে ডাক্তার বললেন, আজকের কথা চিরদিন মনে থাকবে আমার। আমি বড় বিব্রত হয়ে পড়েছিলাম। না না না, আপনি কেন বিব্রত হবেন? আপনি তো চেষ্টার ত্রুটি করেননি, আপনি কি করবেন? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।